So hello friends, welcome to my channel with a new video. I hope you all are fine and okay. But তোমরা ফাইন আর ওকে থাকলেও আমি কিন্তু থাকতে পারছি না, কারণ হঠাৎ করে এত গরম পড়ে গেছে যে কি বলবো। তো এই গরমের মধ্যে থাকাটা যেন অস্বস্তিকর হয়ে উঠছে, তাই জন্যই আর কি। তো অন্য বছর তো চৈত্র মাস থেকে এত প্রচুর গরম পড়ে যায় যে থাকা যায় না, কিন্তু এবছর চৈত্র মাসটা সেরকম গরম পড়েনি। বৈশাখ মাসেও 1-2 দিন তো ঠিকই ছিল, তারপরে হঠাৎ করে যে এরকম অসহ্য গরম পড়ে যাবে সেটা কে জানতো। তো যাই হোক, এত অসহ্য গরমে থাকা যাচ্ছিল না। তো ভাবলাম যেহেতু আমাদের একতলা বাড়ি, তো একতলা বাড়িতে কি করা যায়, কি করলে রুমটা ঠান্ডা হবে। কারণ বাড়িতে যেহেতু একটা ছোট্ট বাচ্চা আছে যার বয়স মাত্র 4 মাস, তো ওকে আমরা কোথায় রাখবো এইটুকু বাড়ির মধ্যে, তাই না? তো ভাবলাম যে রুমটাকে একটু ঠান্ডা করার ব্যবস্থা করতে হবে। তার জন্য সবথেকে সহজ উপায় এখন আপাতত একটা এসি কিনে নেওয়া। কারণ বাড়ি করলে এত তাড়াতাড়ি তো বাড়িটা হবে না যে গরমের আগে বাড়িটা হয়ে গেলে একটু ঠান্ডা হবে, কিন্তু সেটা নয়, এত তাড়াতাড়ির মধ্যে বাড়ি হয় না। তো তার জন্য ভাবলাম একটা এসি নিয়ে নেওয়া যাক। তো ওই জন্য আমরা এসি তাড়াহুড়োর মধ্যে নিয়ে নিলাম, কারণ বাচ্চাটাকে তো গরমের মধ্যে আর রাখা যাবে না। তো রুমটা যা পরিমাণে হিট হয় তো একটু হলেও কুল হবে আর কি, আর বাচ্চাটাও স্বস্তি পাবে। তো ডাইরেক্টলি এসির যে কুলিংটা সেটার মধ্যে বাচ্চাকে রাখা ঠিক নয়। তবে আমি ডক্টরকে জিজ্ঞাসা করে নিয়েছি একটু টেম্পারেচারটা বাড়িয়ে আর একটু সাইডে করে সরালে বাচ্চাকে কিছু সেরকম অসুবিধা হয় না। তো তাই ডক্টরের পরামর্শ অনুযায়ী আমরা একটা এসি নিয়ে নিলাম। তো যাই হোক, তো এখন তো বৈশাখ মাস চলছে, এখন তো গরম প্রচণ্ড হচ্ছে, কিন্তু তাও মাঝে মাঝে 2-1 দিন নিম্নচাপ হওয়ার কারণে ঝড় বৃষ্টি হচ্ছে। তো তার জন্য একটু 2-1 দিন কুল থাকলেও বাকি দিনগুলো কিন্তু প্রচণ্ড গরম হচ্ছে। তারপর পুরো বৈশাখ মাসটাই বাকি, তারপর আবার জ্যৈষ্ঠ মাসটা পুরোটা বাকি। তো আমরা কবিতায় পড়েছিলাম বাংলা বইয়ে যে জ্যৈষ্ঠীতে আম পাকে, তাই না? তখন তার মানে হলো তখন সব থেকে বেশি অসহ্য গরম পড়ে। তো যেহেতু গরমটা লেটে পড়ছে, গরমটা অনেক দিন স্টে করবে আই থিঙ্ক। তো তার জন্য সব দিক থেকে ভাবনা চিন্তা করে আমরা ভাবলাম এসিটাই নিয়ে নেওয়া যাক। তো তার জন্য এসিটাই নিয়ে নিলাম। তো এটাই হলো আমাদের বাড়ির ফার্স্ট এসি। তো এই এসিটার দুটো পার্ট রয়েছে, একটা ইনডোর ইউনিট আর একটা আউটডোর ইউনিট। তো ইনডোরে তো কোনটা থাকে তোমরা জানোই, আর আউটডোরে যেটা থাকে সেটাকে বলে কম্প্রেসর। তো সেটাকে বাইরে লাগাতে হবে। তো তার জন্য আমরা জানতাম যে হয়তো এসিটা যেখানে লাগাতে হবে তার পেছনের সাইডে ওই কম্প্রেসারটার যে তারগুলো রয়েছে, পাইপগুলো রয়েছে, সেগুলো বের করতে হয়। কিন্তু সেজন্য আমরা একটু চিন্তার মধ্যে ছিলাম যে ওই দিকের দেওয়ালে তো ওইসব বের করা যাবে না। তো তার জন্য ওই যে দাদা দুটো এসেছিলো এসিটা ইনস্টল করার জন্য, ওই দাদা দুটোকে জিজ্ঞাসা করলাম। তো ওরা বললো যে না, পেছনে না লাগালেও হবে, ওটা সাইডের দেওয়ালে লাগালেও কোনো অসুবিধা হয় না। তো তার জন্য তারপর আমরা ওই সাইডের দেওয়ালে ওই পিঙ্ক কালারের যে ওয়ালপেপার দেওয়া রয়েছে ওই দেওয়ালটার মধ্যেই আমরা হোলটা করতে বললাম। আর ওটার মধ্যে দিয়েই ওই যে কম্প্রেসারের যে কর্ডগুলো আর যে পাইপগুলো রয়েছে সেগুলো এসিটার থেকে বের করে ওই দিক থেকেই বের করা হলো আর কি। তো আমরা যখন এসিটা নিলাম তখন কিন্তু এতটাও গরম পড়েনি, কিন্তু ভাগ্যবশত না দুর্ভাগ্যবশত জানি না, যেদিন এসিটা নিয়েছি সেই দিন রাত থেকেই অসহ্য গরমটা যেন শুরু হলো। ওই বৈশাখ মাসের 3-4 তারিখ করে হবে, তখনই যেন হঠাৎ করে গরমটা পড়ে গেল। তো ঠিক যেরকম পাঞ্জাবিদের বলে না ঝট মাংনি পাট বিহা, ঠিক সেই রকমই আর কি। এসিটা নিলাম আর গরমটাও পড়ে গেল, তো এসিটা খুবই ইউজফুল হলো আর কি। তো আমরা তো এর আগে কখনো এসিতে থাকিনি, ফ্যানের হাওয়াতেই থেকেছি, তো আমাদের এতটা কোনো অসুবিধা হয় না। কিন্তু ওই যে ছোট্ট বাচ্চা আমার মেয়ে, ওর কথা ভেবেই আমার ভাই বলছে না এসিটা নিয়ে নেওয়া যাক, ওর খুব কষ্ট হবে, ওই বাচ্চাটা ওকে কোথায় রাখবো আমরা বাড়িতে, একতলা বাড়ি আমাদের, ওকে কোথায় রাখবো, এসিটা নিয়ে নেওয়া যাক। তো ভাইয়ের তাড়াহুড়োতেই আর কি এসিটা নেওয়া হলো, না হলে তো আমার এতটাও ইচ্ছে ছিল না আর বাবারও এতটা ইচ্ছা ছিল না, কিন্তু ভাই বলছে না বাচ্চাটাকে কোথায় রাখবো। তো তার জন্যই আর কি নেওয়া হলো। তবে এসিতেই যে থামেনি, যেহেতু আমাদের এখানে রুরাল এরিয়া, তাই খুব তাড়াতাড়ি কারেন্ট চলে যায়। তো কারেন্ট চলে যায় বলতে একটু ঝড় বৃষ্টি হলো না হলো তার মধ্যে কারেন্টটা চলে যায়। আর 1 ঘন্টা তো আসেই না, এমনিতে গরমে কারেন্ট কাটলে 1 ঘন্টা তো আসেই না, তবে ঝড় বৃষ্টির মধ্যে কারেন্ট কাটলে তো কখনো কখনো সারা রাতেও কারেন্ট আসে না। তো ভাবছে যে ঝড় বৃষ্টির দিনও তো আসছে, তাহলে বাচ্চাটাকে আমরা কোথায় রাখবো। তো তার জন্য ও আবার একটা ব্যাটারি ফ্যানও অর্ডার দিয়ে দিয়েছে, কি যখন কারেন্ট থাকবে না আর এসিও চালাতে আমরা পারবো না তখন ব্যাটারি ফ্যানটা চালাতে পারবো ওর জন্য। তো এই যে আমাদের আম গাছ, যেটার আজকে আমাদের বাড়িতে লাস্ট ডে, কারণ কালকে কেটে ফেলা হবে। তো এখানে কিছু আম ধরেছে, এবছর খুবই কম পরিমাণ। এটা যখন দিস
তো আমরা এসিটা নিয়েছি কেরিয়ার কোম্পানির। এই কোম্পানিটা শুনেছি ফার্স্ট টাইম এসি নিয়ে এসেছিলো। তো আমরা ভাবলাম যে অন্য যে কোনো কোম্পানি নেওয়ার থেকে এই কোম্পানির এসিটাই নেওয়া যাক, দেখা যাক না কেমন হয়। তো দেখলাম না খুবই ভালো। তো কম্প্রেসারটা লাগানোর জন্য তো বাইরে ছাদের যে সাইডের দেওয়াল সেখানে লাগাবে বললো। তো আমার তো ভীষণ ভয় লাগছিলো, কারণ কম্প্রেসারটা প্রচণ্ড ভারী ছিল, আমি তো তুলতেই পারছিলাম না একটা সাইড। আমি একবার চেষ্টা করেছিলাম। তো সামনেই আমার কিছুদিন আগে সি সেকশন হয়েছে, আমার তোলা উচিত নয়, বাট আমি ভাবছিলাম যে কতটা ভারী হয় দেখি আমি তুলতে পারি কি না। তো আমি একেবারেই উঠাতে পারছিলাম না। তো আমার তো খুবই ভয় লাগছিলো যে এটা তো খুবই ভারী, তো এটা একটা দেওয়ালের মধ্যে কীভাবে থাকবে, যতই সাপোর্ট দেওয়া হোক ওটা তো পড়ে যাবে আর কি, একটু হাওয়া ঝড় দিলেই। কিন্তু না, সেরকম কোনো কিছুই হয়নি। দাদাভাইগুলো বললো এর থেকেও বড় বড় কম্প্রেসারগুলো এরকমভাবে দেওয়ালে ঝুলতে থাকে, কিছুই হয় না। তো জানি না আমার কেন যে এরকম মনে হচ্ছিলো, তবে লাগানোর পর দেখলাম না ওটা বেশ শক্তপোক্ত আর সাপোর্টের মধ্যে রয়েছে, ওটা পড়ার কোনো সম্ভাবনাই নেই। আমার জাস্ট একটা ভাবনা চিন্তা এরকম কেন যে এসেছিলো আমি জানি না। এখন তো মনে হচ্ছে না একদমই ঠিক কথা বলেছিল দাদাভাইগুলো। আর যে দুটো দাদাভাই ইনস্টল করার জন্য এসেছিলো ওদেরকে কোম্পানির লোকই পাঠিয়েছিল। তো ওদের আসার কথা ছিল 2 দিন পর, কিন্তু 2 দিন পর আমাদের বাড়িতে কেউ থাকতো না আর কি। তো আমাকে সব কিছু দেখে শুনে রাখতে হতো, তাই দাদাভাইগুলোকে বললাম ফোন করে যে ওরাই আসলে ফোন করেছিল যে আসবো। তো আমরা বললাম যে একদিন আগে এসো, আমরা পরের দিন আমাদের বাড়িতে কেউ থাকবে না। তো ওরা একদিন আগে এসেছিলো ওই জন্য। তো দাদাভাইগুলো খুবই ভালো ছিল। তো আমি হয়তো চেন্নাই এক্সপ্রেসের মতো খুব স্পিডে বলে যাচ্ছি। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই জন্য শ্যুট করেছিলাম যে এসি ইনস্টলেশনের ফুল ভিডিওটা আমি আমার চ্যানেলে শেয়ার করব। তো এটা আমাদের ফার্স্ট এসি ছিল আমাদের বাড়ির আর কি। তো এসি সম্বন্ধে ধারণা থাকলেও এতটা ডিটেলস কিছু জানতাম না। তো এসি কিনতে গিয়ে অনেক কিছু জানতে পারলাম, যে এসির বিদ্যুৎ বিল খরচা কমানোর জন্যে আর কি অনেক রকমের ব্যাপার রয়েছে। যেমন নন ইনভার্টার এসি, ইনভার্টার এসি রয়েছে। তো ইনভার্টার এসি নিলে বিদ্যুৎ খরচা আর কি একটু কম হবে, তবে দাম বেশি পড়বে এসিটার। আর রয়েছে 5 স্টার 3 স্টারের একটা ব্যাপার রয়েছে। 5 স্টার নিলে একটু দামটা বেশি পড়বে, কিন্তু বিদ্যুৎ বিল হয়তো একটু খরচাটা খুবই কম পরিমাণে কম হবে। তাছাড়াও ব্যাপার রয়েছে যে ইলেকট্রিক বিল আর কি কমানোর জন্য উপায় রয়েছে যে আপনাকে 28 ডিগ্রিতে 26 থেকে 28-এর মধ্যে এসি টেম্পারেচার রাখতে হবে আর কি, তার থেকে কম হলে বিদ্যুৎ খরচা বেশি হয়। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে যেই রুমে বা যে জায়গাতে এসিটা লাগানো হবে সেটা যেন পুরোপুরি এয়ারটাইট হয়, যেন কোনোভাবে এসির হাওয়া বাইরে না বেরোতে পারে, তাহলে বিদ্যুৎ বিল অনেকটা কম খরচা হয়। তো এইগুলো কয়েকটা পয়েন্টস ছিল যেগুলো এসি কিনতে যাওয়ার আগে অবশ্যই যে কোনো মানুষের জানার দরকার আছে। তো তাছাড়াও এগুলো যেমন একটু একটু করে খরচা হয়, তো যে এসি নেওয়া হোক না কেন আর যত দামি নেওয়া হোক না কেন, সে 40,000-এর হোক বা 50,000-এর হোক, শুধু এসিটাই মেইন নয়, এর সঙ্গে আরও অনেক রকমের ঝামেলা রয়েছে যেগুলোর জন্য আরও 10 থেকে 15,000 টাকা আপনার বেশি পড়ে যাবে এসি কিনতে গিয়ে। মানে এসিটার দাম 50,000 হলো, এই ঝামেলাগুলো মেটাতে তো সেটা 50,000 থেকে 60,000-এ পরিণত হবে। তারপরে আবার রয়েছে স্টেবিলাইজার। যদি স্টেবিলাইজার লাগানো যায় তাহলে তো খুবই ভালো, কারণ যদি কখনো লো ভোল্টেজ থাকে কারেন্টের, তো সেক্ষেত্রে স্টেবিলাইজার লাগাতেই হবে, কারণ তা না হলে এসিটা খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। তো তার জন্য স্টেবিলাইজারের খরচা আবার রয়েছে বেশ কিছু কয়েক হাজার টাকা, সেটা তো আবার আলাদা। তাছাড়াও এই যে দাদারা ইনস্টল করতে আসবেন এসিটা, তো তাদেরকেও বেশ একটা ভালোই অ্যামাউন্ট লাগবে, 2-3 হাজার টাকা লাগবে এসিটা ইনস্টলেশনের জন্য। আর তাছাড়াও এই যে কম্প্রেসারটা রয়েছে এটা লাগানোর জন্য যে পিছনে ক্লিপগুলো লাগলো সেগুলোকেও ওই দাদাভাইরা এনেছিল, তো সেগুলোর জন্য আলাদা করে দাম দিতে হলো প্রায় 1,000 টাকার মতো। তো এইভাবে 1,000, 2,000, 3,000 করে অনেক টাকা লেগে গেল। তো 50,000 এসি কিনলেও সেখানে আরও 10-15 হাজার টাকা তো এমনি জাস্ট ফুটে যাবে ডিউটি করার জন্য আর কি। তো এরকমই ব্যাপার রয়েছে। এসিটা শুধু কিনলেই নয়, আমরা ভাবছি হয়তো 50,000 টাকা দাম, তো কী আর ব্যাপার আছে, একটা এসি কিনে নিলাম, ঘর ঠান্ডা হয়ে গেলো না, এরকম কোনো ব্যাপারই নয়। আরও ডিউটি খরচা তো রয়েছে, তা না হলে এসিটা ঠিকঠাকভাবে লাগানো সম্ভব নয়। এসিটা একদম পারফেক্টভাবে লাগানোর জন্য এই সমস্ত জিনিসগুলো করতে হবে, তাতে বিদ্যুৎ বিল একটু হলেও সাশ্রয় হতে পারে আর কি, তবে সেটা খুবই কম পরিমাণে। তবে যাই হোক, এই যে দুটো দাদাভাই এসেছিলো, এই দুটো দাদাভাই মুসলিম দাদাভাই ছিল, তবে এরা খুবই ভালো ছিল। তো এই যে রিসেন্টলি যে ঘটনাটা ঘটলো পহেলগাঁওতে, যে হিন্দুদের ওপর বেছে বেছে আক্রমণ করা হলো, তো এটা নাকি মুসলিমরা করেছে। তবে আমি বলবো যে কোনো জাত বা ধর্মকে আঘাত না করাই ঠিক, কারণ এই যে দাদাভাইগুলো ছিল এরাও তো মুসলিম ছিল, তো এরা কিন্তু খুবই ভালো ছিল।
তাছাড়াও অনেক মুসলিম আছে যারা অনেক ভালো। তো হয়তো কিছু কিছু মানুষ রয়েছে যারা ধর্মের নামে অপপ্রচার চালাচ্ছে আর মানুষকে আক্রমণ করছে, এইভাবে হিন্দু মুসলিম এইভাবে করে করে আক্রমণ করছে। তবে তারা আমার মনে হয় কোনো ধর্মেরই নয়, না হিন্দু না মুসলিম, তারা জাস্ট তাদের একটাই ধর্ম, তারা হচ্ছে জঙ্গি। তো আমি বলবো কোনো ধর্মকে ডাইরেক্টলি না তুলে ধরাই ভালো, কারণ কোনো ধর্মই খারাপ নয়, সব ধর্মই ভালো, সব ধর্মেরই নিজের নিজের নীতি রয়েছে, তো সেই অনুযায়ী চলে। তো তাই কোনো ধর্মকে আমার মনে হয় অপপ্রচার করা কোনো ধর্মের নামে এটা একদমই ঠিক নয়। এটা যারা করে তারা প্রচণ্ড পরিমাণে অশিক্ষিত, আর তাদেরকে জঙ্গি বলাটাই ঠিক হবে। আমরা এই মডার্ন ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়াতে বাস করে কোনোভাবেই ধর্মের নামে কুকথা বলতে পারি না, কারণ আমরা তথাকথিত শিক্ষিত সমাজের মানুষ হয়ে এই সমস্ত কথাগুলো বলা মানে সেই শিক্ষাকে আর কি অপমান করা, আর নিজেদের ধর্মকে অপমান করা। এই যে নারকীয় ঘটনাটা পহেলগাঁওতে ঘটে গেল, সেটা খুবই ধিক্কারজনক একটা ঘটনা। এই ঘটনাটা ঘটা কখনোই উচিত নয়। তো যাই হোক, যার ধর্ম সেসব কথা না হয় বাদই দিলাম। তো এবার ফিরে আসি এসি নিয়ে। তো একটু আগে দেখালাম যে আমাদের বাড়ির আম গাছ, তো সেটা কেটে ফেলা হয়েছে এতদিনে আর কি। যখন ভিডিওটা করেছিলাম সেদিন পর্যন্ত ছিল, তার পরের দিনেই আম গাছটা কেটে ফেলা হয়েছে। তো এই আম গাছটায় প্রচুর আম হতো, ছোটো ছোটো আম হতো কিন্তু প্রচুর আম হতো। তো আম খেয়ে শেষ করা যেত না, পাড়ার লোক, বাড়ির লোক, তাছাড়াও বন্ধু বান্ধব সবাইকে দিয়ে দিয়েও আম শেষ করা যেত না। কিন্তু আমটার সাইজটা একটু ছোট ছিল, আর এক থোক অনেকগুলো করে আম ধরতো, সেই যেরকম আমরা ধরে আর কি একসঙ্গে অনেকগুলো করে সেই রকম আম ধরতো। কিন্তু গাছটা কিছু কারণের জন্য কেটে ফেলা হলো। আমি ওইটা ভিডিওটা শেয়ার করেছি, যদি তোমরা দেখতে চাও তো অবশ্যই দেখতে পারো। ছোটো ভিডিও, বড় ভিডিও, দুরকম ভিডিওই দেওয়া আছে। তো আম গাছটার বড় দুটো ডালে ঘুন ধরে গেছিলো, তো যেহেতু ছোটো বাচ্চা রয়েছে বাড়িতে, তাই রিস্ক নিয়ে আম গাছটাকে আর কি রাখা গেল না, তার জন্যই কেটে ফেলতে বাধ্য হলাম। তো আম গাছটা আমাদের বাড়ির একটা মেম্বার হয়ে উঠেছিল, তবে কিছু করার নেই, কিছু পাওয়ার জন্য কিছু তো হারাতেই হবে, তাই না? তো অনেক দিনের স্মৃতি ছিল, ছোটোবেলার স্মৃতি, আম গাছটা আমাদের সঙ্গে সঙ্গে বড় হয়ে উঠেছে, সেটাকে কেটে ফেলা সত্যি খুবই খারাপ লেগেছে, বাড়ির প্রত্যেকের খারাপ লেগেছে, কিন্তু কিছু করার ছিল না, আম গাছটাকে কাটতেই হতো। তো আমাদের যেহেতু রোড সাইডে বাড়ি, আম গাছটা তো রাস্তা থেকে পুরোপুরি দেখা যায়। তো যারাই রাস্তায় পেরোচ্ছে তারাই বলছে যে এই জায়গাটা খুবই ফাঁকা ফাঁকা লাগছে, এখানে একটা কিছু গাছ ছিল না। তো তখন যখন বলা হচ্ছে যে হ্যাঁ এখানে একটা গাছ ছিল, আম গাছ ছিল, ও আচ্ছা ওইটা কেটে দেওয়া হয়েছে, ওই জন্যেই এত ফাঁকা লাগছে জায়গাটা। তো হ্যাঁ সত্যি যতবার কেউ না কেউ বলছে ততবারই খারাপ লাগছে, কারণ আম গাছটা সত্যি আমাদের বাড়ির একটা যেন মেম্বার ছিল। আর আম গাছটা কাটার সঙ্গে সঙ্গে একটা পেয়ারা গাছও কেটে ফেলা হয়েছে, যেটা আমাদের রান্নাঘরের সাইডে ছিল। তো ওটার পেয়ারাগুলো খুবই সুন্দর ছিল, কিন্তু ওটার ডালগুলো একেবারে আমাদের যে অ্যাডভেস্টারের ছাউনি রয়েছে সেটার উপর ছিল, তো বারবার ওটার উপরে দুমদাম পড়তো, আর বাঁদর আসতো প্রচণ্ড, তো প্রচুর উৎপাত, বাঁদরের উৎপাত প্রচুর হতো এখানে আমাদের, এখনও হয়। তো তার জন্যে আর কি পেয়ারা গাছটাও কেটে ফেলা হলো। তবে দুটো বড় বড় গাছ কেটে ফেলা এই গরমের মধ্যে মোটেই কোনো ভালো কাজ নয়। তো তার জন্য অবশ্যই বর্ষাকালটা আসতেই আমরা অনেক কটা গাছ আরও লাগাবো আর কি, সেই প্রতিজ্ঞা নিয়েছি যে বেশ বড় বড় কয়েকটা গাছ লাগাতে হবে। আরও 2-3টে আম গাছ লাগাবো, আরও পেয়ারা গাছ লাগাবো, আরও অনেক কিছু গাছ লাগানোর ইচ্ছা আছে। তবে বাড়ির এই সাইডে নয়, আমাদের বাড়ির ওই সাইডে আরও জায়গা আছে, তো সেখানে গাছ লাগাবো। কারণ আমরা জানি এই গাছ কেটে ফেলার ফলে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে। তো আমাদের এনভায়রনমেন্টের কথা খেয়াল রেখেই এরকমভাবে গাছ কেটে ফেলা উচিত নয়। একটা গাছ কাটলে আরও 10টা গাছ লাগাতে হবে, সেই হিসাবে আমরা গাছ কাটবো, তাই না? তো যাই হোক, কথা বলতে বলতে দেখো এসি ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। তো ইনডোর ইউনিটটা সামনে প্রথমে লাগিয়ে দিয়ে তারপর তারগুলোকে বাইরে করে নিয়ে বাইরের যে আউটডোর ইউনিটে কম্প্রেসারটা লাগাতে হতো, তো সেটা লাগিয়ে দিয়ে এলো। তারপর ওখানে বেশ কিছু কাজ করলো, আর ওরা সাবান গুঁড়ি জল নিয়েছিল একটুখানি, তো ওটা দিয়ে কি টেস্ট করলো। তারপর ওখান থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ সেটা হচ্ছে কম্প্রেসারটা করে ভ্যাকিউম করতে হবে আর কি, যাতে ভেতরে কিছু রয়ে না যায়। তো ভ্যাকিউম করে পুরো ক্লিয়ার করে দিল কম্প্রেসারটা, তারপর এসিটা চালিয়ে দেখিয়ে দিল যে হ্যাঁ একদম ঠিকঠাক কুলিং দিচ্ছে। তো আমাদের যেহেতু জানলাগুলো কাঠের জানলা ছিল, স্লাইডিং নিয়ে, এটা আগের বাড়ি, তো তার জন্য বললো জানলাগুলোকে ভালোভাবে এয়ারটাইট করার ব্যবস্থা করতে হবে, আর মোটা মোটা পর্দা লাগিয়ে দিতে, তো তাহলে কিছুটা হলেও মানে আর কি এয়ারটাইট হবে। তো হ্যাঁ অবশ্যই সেটা করব। আজকে সেটা লাগানো হলো, কয়েকদিনের মধ্যেই সেরকম যা যা করতে হবে আর কি রুমটাকে পুরোপুরি এয়ারটাইট করার জন্য, তো সেগুলো অবশ্যই করব। তো এবার এসি ইনস্টলেশন কমপ্লিট হওয়ার পর ওদের যে প্রসেস সেটা ওরা কমপ্লিট করছিল, ওদের একটা ফর্ম দিল আর কি, তো সেটা ফিল আপ করে সেটা দিয়েছিল। আর কত কি টাকা লাগবে, কত কি বিল হলো ওদের, ওরা আবার এক্সট্রা কি দিল সেগুলোর সমস্ত দাম নেবে। তাছাড়া ওদের ইনস্টলেশনের জন্য যে টাকা প্রায় 2000 টাকার মতো, সেটা তাছাড়াও আরও যে
জিনিস নিল তার জন্য আরও প্রায় 2,000 টাকার মতো, মোট 4-5 হাজার টাকা তো ওদেরকেই লেগে গেল। তো ওদেরকে টাকাটা আলাদাভাবে পেমেন্ট করতে হবে। ওর সঙ্গে এসির দামের বা এসি জিনিসপত্রের কোনো সম্পর্ক নেই। এই দাদাভাইগুলো যে জিনিসগুলো দেবে সেগুলোর জন্য আলাদা পেমেন্ট করতে হবে। যদিও বা এই দাদাভাইগুলোকে কোম্পানি থেকে পাঠিয়েছে, কিন্তু কিছু করার নেই, এগুলো সমস্ত আলাদা টাকা। তো আমরা একটু বেশ ভালোভাবে জেনে নিলাম সমস্ত কিছু, যে হ্যাঁ সত্যি এসিটা শুধু কিনে নিলেই হবে না, তার সঙ্গে আরও অনেক খরচা রয়েছে আশেপাশে, সেগুলোকেও কাউন্ট করতে গেলে তোমার এসির দাম অনেক পড়ে যাবে। আর তাছাড়া বিদ্যুৎ বিল তো রয়েছে। তো দাদা ভাইটাকে বললাম যে একটু কম নাও, তুমি বলছেন না আমাদের এক রেট, কোনো কম হয় না, এই সমস্ত জিনিসপত্রের দাম এক দাম। তো হ্যাঁ, কোনো কমই হয় না, তাই ওদেরকে বলে কোনো লাভ নেই। তো আমরা যদি বাইরে থেকে জিনিসগুলো কিনে এনেও দিই হয়তো একটুখানি খরচা কম পড়বে, কিন্তু ওরা লাগানোর জন্য সেই টাকাটা ঠিক নিয়ে নেবে। তাই বাইরে থেকে জিনিস কিনে না নিয়ে এসে দাদা ভাইগুলোর কাছে নিয়ে নেওয়াটাই আমাদের বেস্ট মনে হলো। তাই ওদের কাছ থেকেই জিনিস নিয়ে নিলাম। তো আমি হয়তো ভিডিওতেও ওদেরকে দাদাভাই বলছি, হয়তো বা ওরা আমার বয়সী হবে। তো আমার ভাই আমাকে যেহেতু দিদি বলে ডাকছিল সবার সামনে, তো ওরাও আমাকে দিদিভাই বলেই ডাকছিল। তো ওরা খুবই ভদ্র আর খুবই ভালো ছিল। তো এবার এসি ইনস্টল হওয়ার পর মেইন কাজ হলো পুরো রুমটাকে ক্লিয়ার করে নেওয়া আর পুরোপুরি এয়ারটাইটের ব্যবস্থাটাকে ঠিক করে দেওয়া। তো যতটা সম্ভব আমি তো করে নেব, আর যা যা বাকি করার থাকবে সেগুলো হচ্ছে ভাই করবে। তো যে বললাম আমাদের লোডশেডিং হওয়ার জায়গা, তো এখানে প্রচুর লোডশেডিং হয়, একটু কিছু হলেই লোডশেডিং হয়। তাছাড়া প্রচুর যখন গরম পড়ে তখনও মাঝে মাঝে 1 ঘন্টা 1.5 ঘন্টা করে দুপুরে বা রাত্রেবেলায় যখন অসহ্য গরম লাগে তখনও কারেন্ট কেটে নেয়। তো তার জন্য অল্টারনেট ব্যবস্থা ভাই করে রেখেছে একটা, যে ব্যাটারি ফ্যানগুলো নতুন উঠেছে সেগুলো একটা নিয়েছে, যাতে শ্রীনিকার কোনোভাবে কোনো অসুবিধা না হয়। কারণ শ্রীনিকাকে ও প্রচণ্ড ভালোবাসে, তো ওর কোনো অসুবিধা হোক সেটা ও দিতে চাইবে না। প্রচণ্ড দায়িত্ববান একটা ছেলে, তো ওই জন্যেই আর কি। তারপর এসির যে রিমোটটা ছিল সেটার আমি প্রসেসটা ঠিক বুঝতে পারছিলাম না কোন সুইচে কী হবে। তো তখন জিজ্ঞাসা করছিলাম যে কীভাবে কি কোন সুইচে কী কাজ। তো তখন একটু বলে দিল যে এই সুইচে এরকম কাজ আর কি। তবে আমি বলে দেবো, মনে থাকবে না, 2-1টা জিনিস বলে দিচ্ছি, মনে রাখার চেষ্টা করুন। আর বাকিগুলো এসিটা যখন চালাবো তখন আস্তে আস্তে সব শিখে নেওয়া যাবে। এখন আমি গড় গড় করে বলে যাব, কিন্তু সব ভুলে যাবে, তো কিছুই মনে থাকবে না। তো তার মধ্যেও কিছু জিনিস তো জানা দরকার, তাই না? তো কীভাবে টেম্পারেচার কমাবো বাড়াবো সেটা জেনে নিলাম, কীভাবে অন অফ করবো। তাছাড়াও এসির যে উইন্ডোটা সেটার কীভাবে খুলবো বা কী করে বন্ধ করবো, সেগুলো আর কি শিখে মামা এখন শুয়ে শুয়ে ঢঙের কান্না করছে, আর ওর মামা এখন এসির বোর্ড লাগাচ্ছে। তো এসির সঙ্গে ফ্যান চাললে আজকে ফাইনালি যে এসির যে 20th এপ্রিল এসিটা আমাদের ইনস্টল হয়ে গেল বাড়িতে। তো এই যে তবে যখন খুবই গরম করে তখন এসি উইথ শ্রীনিকা, হাওয়াটা প্রচন্ড গরম থাকে, তো কুলিংটা এসি উইথ শ্রীনিকা, আর কি করে ছড়া, কারণ শ্রীনিকার অনারেই এসিটা লাগানো হয়েছে, না হলে এসি জীবনে লাগানো হতো না। ফ্যানটা অফ করে রাখি একবার করে। তো দেখো ওর গরম লাগছে, ও থাকতে পারছে না বলেই এসি লাগানো হয়েছে। ওর মধ্যে এর আগে কত কান্না করছিল, ও এসির হাতে বেশ আরামসে ঘুমাচ্ছে। তো যেদিন থেকে এসি লাগানো হয়েছে সেদিন থেকে ওর মানে একটু কান্না নেই। রাত্রেবেলা সারা রাতটা ঘুমায়, একটা বারের জন্য রাত্রেবেলা উঠে না। আমি বরং 1-2 বার উঠে খাইয়ে দিই ওকে, তাছাড়া ওর একবারও ওঠা হয় না। আর আগে রাত্রেবেলায় প্রত্যেক দিন রাত্রেবেলা এতবার উঠতো, ঘুমাতোই না। তবে সবসময় গরমের জন্য নয়, তখন একটু ছোটোও ছিল, তো তারপর একটু গরমের জন্যও ঘটে। তো এখন এসিতেও এত আরামসে ঘুমায় যে কী বলবো। এখন তো ওকে কোথাও নিয়ে যেতে আমার ভয় লাগবে, কারণ যেখানে এসি নেই সেখানে তো ও থাকতেই পারবে না গরমের মধ্যে, কারণ ও ছোটোবেলা থেকেই ওর হ্যাবিট হয়ে গেল এসির মধ্যে থাকা। তো আমি ডক্টরের কাছে পরামর্শ নিয়েছি। ডক্টর বলেছে যে কোনো অসুবিধা নেই, টেম্পারেচারটা একটু বাড়িয়ে রাখলে বাচ্চাদের এসিতে কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, অবশ্যই ডাইরেক্ট হিট, যে এসির কুলিংটা যে জায়গায় হিট করবে সেই জায়গায় রাখা চলবে না, একটুখানি ওকে আড়ালের মধ্যে রাখতে হবে, আর একটা পাতলা